আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। শহরে হঠাৎ হঠাৎ কিছু খুনের ঘটনা বেড়ে যাচ্ছে। মোটরসাইকেলে এসে হঠাৎ করে গুলি করে চলে যায়। এভাবে সারা দেশে কিছু হঠাৎ করেই খুন বেড়ে গেছে। হঠাৎ করে এই ঘটনাগুলো কেন ঘটছে? একটু খোঁজ নিয়ে আজকে খুব ইন্টারেস্টিং একটা তথ্য পেলাম। আমার মনে হলো যে এটি দেশবাসীর জানা উচিত বা আপনাদের জানা উচিত। যে ডক্টর ইউনূস নানানভাবে সরকার পরিচালনায় ব্যর্থ। ডক্টর ইউনূস লেজে গবরে করে ফেলেছে এবং এমন একটা অবস্থা করেছে যে কোথাও তিনি ম্যানেজ করতে পারছেন না। না ইকোনমি ম্যানেজ করতে পারছেন, না আইন শৃঙ্খলা পরিস্থিতি ম্যানেজ করতে পারছেন, না শিক্ষা ম্যানেজ করতে পারতেছেন, না মব কন্ট্রোল করতে পারছেন, কোনো কিছুই পারছেন না। তো এই অবস্থায় ডক্টর ইউনূস, আসিফ নজরুল, ডাস্টবিন শফিক এবং এনসিপি এরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে সারা দেশে তারা ব্যাপক হারে সন্ত্রাস করবে এবং সন্ত্রাস করে এখন দেশের পরিস্থিতি অস্থির করে ফেলবে এবং পরে এই ঘটনার দায় তারা আওয়ামী লীগের উপর চাপিয়ে দেবে এবং তার কিন্তু রিহার্সাল শুরু হয়ে গেছে। এই বিভিন্ন শহরে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে, র্যান্ডাম কিলিং হচ্ছে, এগুলো সবই ডক্টর ইউনূসের এই ফেজের মেটিকুলাসলি ডিজাইন প্রজেক্ট আর কি, এগুলো চলছে। সো আপনারা জাস্ট চোখ কান খোলা রাখুন, দেখবেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এই অবনতির মুহূর্তে এই ব্যাখ্যা যদি না দেয় তখন আমাকে বলবেন যে এগুলো আওয়ামী লীগ করতেছে আর কি। আওয়ামী লীগ এমনি দৌড়ের উপরে আছে, সে তার রাজনীতি কিভাবে ফিরে আসবে এগুলো নিয়ে ব্যস্ত। এখন নিজেরা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য পরিকল্পিতভাবে সারা দেশে সন্ত্রাস করবে এবং এই সন্ত্রাসের দায়টা আওয়ামী লীগের উপরে চাপাবে। মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার জন্য এই রাজাকার সরকার বুদ্ধিজীবীদেরকে না মারে নাই, আপনারা আটকে উঠবেন না, বাট জেলে নিয়েছে। শহীদ বুদ্ধিজীবী পালন উপলক্ষে বুদ্ধিজীবী আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তিনিও সেই আমাদের শহীদ বুদ্ধিজীবীদের মতোই একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক সাংবাদিক। সুতরাং আনিস আলমগীর হচ্ছেন একটা প্যাকেজ, যাকে একজনকে হেনস্থা করলেই একই সাথে সাংবাদিক এবং শিক্ষক মানে বুদ্ধিজীবীর দুইটা শ্রেণীকে কাভার করে ফেলা যায়। এই বুদ্ধির জন্য শুরুতেই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারকে অভিনন্দন জানাচ্ছি এইরকম মানে যে প্যাকেজ খুঁজে বের করার জন্য। তো আনিস আলমগীর যখন গ্রেফতার হলেন, আমি খবর পেলাম যে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তখন আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে আনিস আলমগীরকে কেন ধরে নেওয়া হলো, মানে উনি কে, কি করেছেন, কি এমন অপরাধ। এবং তারপরে আমি একজনকে জিজ্ঞেস করলাম, সে বলল ভাই উনি ওই হাদিনাবুতিতে আঘাত করে দিয়েছেন। তা আমি প্রথম বুঝি না যে হাদিনাবুতি কি। এটা আপনি জানেন না, বাজারে এসেছে নতুন অনুভূতি। আগে ছিল ধরেন ধর্মানুভূতির জন্য লোকজনকে গ্রেফতার করা হতো, তারপরে বিগত সরকারের সময় ছিল আপনি যদি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কিছু বলেন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিরুদ্ধে কিছু বলেন, যেটা বিশ্বের বিভিন্ন দেশেই আছে যে স্বাধীনতার তাদের কোর ভ্যালু যেটা রাষ্ট্র এবং জাতি সত্তার, তার বিরুদ্ধে কথা বললে গ্রেফতার করা হয় বা এক ধরনের শাস্তি দেওয়া হয়। সেটা ধরেন দেশানুভূতিতে আঘাত বলা যেতে পারে। আর এখন নতুন এসেছে হাদিনাভূতিতে আঘাত, মানে হচ্ছে আমাদের যে হাদি নামের একজন যিনি ছিলেন ইনকিলাব মঞ্চে, যিনি গুরুতর আহত অবস্থায় এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, তাকে মকারি করার কারণে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। ঠিক আছে, একটা লোক আহত হয়েছেন, হাসপাতালে আছেন, তাকে নিয়ে কেন মকারি করা হবে? তো আমি আর একটু খোঁজ খবর নেওয়া শুরু করলাম যে কি এমন আনিস আলমগীর করলেন, মানে এটা তো আসলে খুব খারাপ কাজ হলো যে হাদি বা যে কেউ একজন লোক আহত হয়ে আছেন, তাকে আপনি মকারি করবেন কেন? তাকে আপনি পছন্দ করেন বা না করেন। তারপরে বললাম যে কিভাবে করেছেন, উনি কি গালি দিয়েছেন, উনি কি বলেছেন খুব ভালো হয়েছে, উনি কি বলেছেন, বলে না কিছুই করেন নাই, উনি ফেসবুকে নেহারি খাচ্ছিলেন। এখন আমি আবার কনফিউজড হয়ে গেলাম, মানে তাহলে কি নেহারানুভূতিতে আঘাত করা হয়েছে? মানে সরকার হয়তো কোথাও বলেছে যে তোমরা নেহারি খেতে পারবা না, তোমরা নেহারি খেলে বিহারীদের অপমান হয়, মানে এই সরকার যেহেতু একটু বিহারি প্রেমী সরকার, হয়তো নেহারির সাথে বিহারের মিল আছে, এই জন্য গ্রেফতার করেছে। তারপরে শুনলাম খুব উদ্ভট কথা যে না, যেদিন হাদি আহত হয় সেদিন সোশ্যাল মিডিয়ায় নেহারি খাওয়ার একটা ছবি দেওয়ার কারণে আনিস আলমগীরকে মূলত গ্রেফতার করা হয়েছে। কারণ সরকার যিনি চালান তিনি মনে করেছেন যে এটা হাদি আহত হওয়া উপলক্ষে আনিস আলমগীর এটা সেলিব্রেট করছেন। আনিস আলমগীরকে
আমি দীর্ঘদিন ধরে চিনি এবং আপনারা যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন তারা জানেন যে তার সাথে আমার কোনো ধরনের সুসম্পর্ক নাই। বরঞ্চ আমি যদি বলি যে খুব সম্ভবত আমার ফেসবুকের ২০ বছরের লাইফে একজনকে আমি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আনফ্রেন্ড করেছিলাম। আনিস আলমগীর ইজ ওয়ান অফ দেম। সেটা হচ্ছে একটা ব্যক্তিগত মামলা, ব্যক্তিগত আলাপের বিষয়। কিন্তু আনিস আলমগীরকে নেহারি খাওয়ার জন্য সরকার গ্রেফতার করে ফেলবেন, এইটা আসলে খুব মজা পেয়েছি ভাই। তো তারপরে এখন বাংলাদেশের কিভাবে কি চলে আপনারা জানেন যে এই ভূখণ্ডের একটা দুর্ভাগ্য বলেন সৌভাগ্য বলেন, এটা সবসময় বিদেশ থেকে চালানো হয়। এর আগে আমরা ছিলাম মহারানীর ব্রিটেনের মহারানীর অধীনে ছিলাম ২০০ বছর, এবং তখন মহারানী লন্ডনে থাকতেন। উনি তো আর গিয়ে ঢাকা শহরে বসে সরকার চালাতেন না, ওই ভূখণ্ড চালাতেন এইখান থেকে। এখন কি হচ্ছে? এখন বাংলাদেশের আওয়ামী লীগ চালান শেখ হাসিনা ইন্ডিয়া থেকে, তারপরে বিএনপি চালান তারেক রহমান ইংল্যান্ড থেকে, আর সরকার চালান পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে। তো সবাই বিদেশ থেকেই চালান। আমার এটা নিয়ে কোনো ধরনের দুঃখ নাই, কারণ আমি নিজে বিদেশে থাকি এবং ভবিষ্যতে বলা তো যায় না, কোথাও কোনো সুযোগ পেলে দেখা গেল যে আমি একটা বিদেশে বসে একটা উপদেষ্টা হলাম আর কি। সো এইটাতে সমর্থন আছে, কিন্তু এই যে কোনো জিনিসের জন্য ফেসবুকে বলার সাথে সাথে সরকারকে অর্ডার দেওয়া হবে এবং সরকার গিয়ে ধরে ফেলবে, এইটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল আর কি, মানে চোখে লাগছে। এই এইসব করার কারণে যে জিনিসটা হয়, সরকারের প্রতি যে মানুষের বীতশ্রদ্ধ ভাব, যে কোনো জিনিস যে বাড়াবাড়ি না করার জন্য বহু আগে থেকে বলা হয়েছে। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ বছর আগে ধর্ম নিয়েই বলে গিয়েছিলেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। সেটা যে শুধু ধর্মের বিষয় তা না, যেকোনো বিষয়ে যেকোনো ধরনের বাড়াবাড়ি করাটা আসলে ঠিক না। মানুষকে তার কথা বলার স্পেস দিতে হবে। আনিস আলমগীরের বিষয়টা কি হয়েছে আসলে? আনিস আলমগীরের ভাই মারা গিয়েছেন মাত্র ১ দিন আগে। তাদের বড় ভাই, এবং আনিস আলমগীর বলেছেন পিতৃতুল্য বড় ভাই, একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি মারা গিয়েছেন। মারা যাওয়ার পরে যেটা হয়েছে, এই শোকগ্রস্ত পরিবার তারা তাকে কবর দিয়েছেন, এবং কবর দিয়ে বাসায় এসে যেটা হয়, সাধারণত আমাদের যে বাড়িতে কেউ মারা যান, এই ফ্যামিলিতে আসলে রান্নাবান্না করার কোনো পরিবেশ থাকে না, পরিস্থিতি থাকে না, এবং লোকজন তখন কি হয়, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা খাবার দিয়ে যান, বিভিন্ন ধরনের খাবার দিয়ে যান। ঢাকা শহরের যে মেট্রোপলিটন অবস্থা, এখানে আসলে বাড়ি থেকে রান্না করে কেউ কাউকে খাবার দেওয়াটা আগের মতো এত সম্ভব না। যার কারণে আমি নিজে দেখেছি ঢাকার বিভিন্ন জায়গায় হয়তো পরিবার খুব দ্রুত কিছু খাবার কিনে নিয়ে আসেন, এবং খাবারটা কিনে নিয়ে আসার জন্য সুবিধাটা হচ্ছে, যেমন আমি নিজেও অনেকবার করেছি, অনেক আত্মীয় স্বজনের কেউ মারা গেলে বা বন্ধু বান্ধবদের কেউ বাবা মা মারা গেলে সাথে সাথেই দেখা যাচ্ছে হয়তো একটা বিরিয়ানি দোকানে গিয়ে বিরিয়ানি বা তেহারি টাইপের কিছু প্যাকেট করে ৫০টা ৬০টা প্যাকেট করে নিয়ে আসা হয়। আনিস আলমগীরের ঘটনায় এটা হয়েছে, এবং উনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে ওনার ভাই মারা যাওয়ার পরে এই পরিস্থিতিতে ওনারা তখন নেহারি টেহারি যা পেয়েছেন এসে খেয়েছেন, এবং সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়াটা আমাদের কিছু লোকের একটা সমস্যা। মানে যাই করে, মানে এটা যে শুধু আনিস আলমগীর করেন তা না, আমি অনেককেই দেখি যাই করে ঘন্টার পর ঘন্টা আপডেট দিবে, কিছু খাচ্ছে, বাজারে যাচ্ছে, এটা কিনলাম, মাছ কিনলাম, মাংস কিনলাম, রিক্সা করলাম, চা খাইলাম, সবই দিয়ে থাকেন। এটা কিছু মানুষের অভ্যাস। এখন আমার আপনার নাই, আরেকজনের আছে, এটা তো আর আমরা সেটা হয়তো আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আমরা তো এটার জন্য কাউকে জেলে ফেলে ঢুকে ফেলতে পারি না। কিন্তু কোনো না কোনো কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার লোকজনের ধারণা হয়েছে, বা ডক্টর ইউনূসের যিনি বস আছেন সেই সব ইউটিউবারদের ধারণা হয়েছে যে আনিস আলমগীর তেহারি খাওয়ার মাধ্যমে একটা বিহারানুভূতিতে আঘাত করেন নাই, বাট উনি একটা বড় পাপ করেছেন। এই পাপের কারণে তাকে ডিবি কার্যালয়ে ডেকে নিয়ে গিয়া হয়েছে। আগের সরকারের সময় তাও ডিবিতে গেলে হাউন আঙ্কেল কিছু খাওয়া-দাওয়া দিত। আমার ধারণা এখনকার ডিবি এইটাও করে না। মানে পরিস্থিতি তো সব জায়গায় একটু খারাপ হয়েছে। এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা জিজ্ঞেস করলে বলল, "আরে এটা আগের পেঁয়াজের দাম ৳৩৩ না ৳৪৩, কত জন্য বেড়ে গেছে?" ভাই আমি বিদেশে আছি, আমি জানি না? হ্যাঁ, পেঁয়াজের দাম বাইড়া গেছে, আপনার আছেন আনিস আলমগীর নিয়া। কথা সত্য। এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেঁয়াজের মূল্য নিয়ে যেভাবে চিন্তিত, অন্য কিছু নিয়ে চিন্তিত না। এই যে হাদিকে যারা মারলো, এটা কিন্তু প্রথমে পুলিশের ব্রিফিং থেকে বের হয় না। এটা সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজন, দ্য ডিসেন্ট বলে একটা নতুন পোর্টাল এসেছে, এবং আরো যারা একটু অনুসন্ধানী সাংবাদিকতা করেন, তারা বিভিন্ন গবেষণা করে দেখিয়েছেন, হাতের ঘড়ি রোডে মিল করে মোটামুটি একটা পিন পয়েন্ট করেছেন, যারা মানে সর্বোচ্চ সন্দেহভাজন, যারা মানে গুলি করেছে বলে এইসব ছবি এবং অন্যান্য বিশ্লেষণ থেকে মোটামুটি বোঝা যাচ্ছে যে এরা জড়িত আছে, এরাই হয়তো গুলিটা করেছে। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার হওয়ার কারণে
সরকার একটু আমার কাছে মনে হচ্ছে ঠেকে গেছে, কারণ ওরা একটু ধামাচাপা দেওয়ার অবস্থায় ছিল। খুব সম্ভবত এটাকে বিএনপির ঘাড়ে ফেলে দেওয়ার একটা চক্রান্ত ছিল এবং সেই দিকে যাচ্ছিল, কিন্তু সোশ্যাল মিডিয়ায় হাউকা হওয়ার কারণে দেখা যাচ্ছে এটাতে আসলে যাদেরকে সন্দেহ করা হচ্ছে যে হাদিকে গুলি করেছে তারা কেউই আসলে বিএনপির সাথে সংশ্লিষ্ট না। এখন অবশ্য অন্য তেনা পেঁচানো হচ্ছে যে না, এরা কোনো এক কালে ও একটা ডাকাতি করতে গিয়ে ধরা গিয়েছিল, ওই জামিন করিয়ে দিয়েছিল এক উকিল। মানে হচ্ছে ওই উকিল আবার বিএনপি করে। মনে হচ্ছে যে কেউ এখন জামিন করতে হলে ও পরবর্তী ২০ বছরের মধ্যে কারে গুলি করবে, কারে কুপাবে, মারবে, এইটা কেমনে কোন উকিল পরীক্ষা করবে ভাই আমি জানি না। যাই হোক, সেটা বিএনপি এবং জামাতের আভ্যন্তরীণ মামলা, তাদের লড়াই। কিন্তু সরকার পুরোপুরিভাবে হাদির আক্রমণকারীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। তারা মোটরসাইকেল মালিককে গ্রেফতার করেছে বা আশেপাশে গ্রেফতার করেছে, হুইচ ইজ ওকে। সেটার জন্য আমি সরকারকে বলতে পারি যে তারা একটা চেষ্টা করছে। কিন্তু মূল কিলার কে ছিল, কারা ছিল, তাদের ছবি বিভিন্ন জায়গায় আসছে। অনেকে দাবি করছেন তারা ইতিমধ্যে দেশের সীমান্ত দিয়ে পার হয়ে গিয়েছে এবং সেটা ২৪ ঘন্টার মধ্যে পার হয়ে গেছে। এত বড় একটা আলোচিত ঘটনায় সরকার কিভাবে সীমান্ত দিয়ে লোকজন পার হয়ে গেল, যদি গিয়ে থাকে বা দেশের ভিতরে থাকলে আজকে তথ্য প্রযুক্তির যুগে কেন তাদেরকে গ্রেফতার করা হয় নাই, এই জবাব না দেওয়ার জন্য, এইটা ধামাচাপা দেওয়ার জন্য কোথা থেকে এসে আনিস আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আনিস আলমগীরের উপরের এই নির্যাতন, এই নিপীড়ন, যে লোকটার মাত্র আগের দিন বড় ভাই মারা গিয়েছেন, তাকে কোনো কারণ ছাড়া নেহারি খাওয়ার জন্য পৃথিবীর বুকে একমাত্র সাংবাদিক, এটা নিন্দা জানাই। আনিস আলমগীরের একটা ঘটনা আছে, উনি ইরাকে যখন যুদ্ধ হয় সাদ্দাম হোসেনের সময়, সাদ্দাম হোসেনকে আহ, উচ্ছেদ করার জন্য যে যুদ্ধ হয়, তখন বাংলাদেশের একমাত্র সাংবাদিক ছিলেন যিনি ইরাক যুদ্ধটা অনফিল্ড কাভার করেছিলেন, ইরাকে বাগদাদে বসে কাভার করেছিলেন। আনিস আলমগীরের ভাগ্যে এখন সেই তকমার বাইরে নতুন তকমা আসলো, বিশ্বের একমাত্র সাংবাদিক যিনি নেহারি খাওয়ার জন্য গ্রেফতার হয়েছেন। আমি জানি তাকে এখন অনেকগুলা জুলাই হত্যা মামলা টামলা ঢুকিয়ে দিবে বিভিন্ন মাংস বাইরা, মানে আপনারা জানেন কাদের কথা বলছি, বলবে 10 লাখ দাও, 15 লাখ টাকা দাও, নাম কাটিয়ে দিচ্ছি। এই গ্রেফতার বাণিজ্য, এই জামিন বাণিজ্য আনিস আলমগীরের ক্ষেত্রে হয়তো হবে। সেটা জানি না, হয়তো কিছু দুর্নীতি মামলা টামলা এখন তার নামে বেরোবে, তিনি যে দোষর এটা কোনো না কোনোভাবে প্রমাণ করা হবে, কিন্তু ইতিহাসে রয়ে যাবে নেহারি খাওয়ার অপরাধে বিশ্বে একজন সাংবাদিকই গ্রেফতার হয়েছিলেন, তিনি আনিস আলমগীর। আনিস আলমগীর, আপনাকে অভিনন্দন, আপনি একটা নতুন তকমা পেয়েছেন। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই নিপীড়ক সরকারের প্রত্যেকটা লোকের উপরে থুতু, এই নির্যাতনের জন্য নিন্দা, এই নির্যাতনের জন্য তাদের প্রতি আমাদের একরাশ ঘৃণা। এই জাতীয় কথাবার্তা এগুলো কেন হয়েছে আমি পরে বুঝলাম যে এগুলো, যে নিউ ইয়র্কে পলাতক একটা ইউটিউবার আছে, কুত্তার জীবন যাপন করে সেখানে, কারণ সে ওইখানেও কোনো নাগরিক হতে পারে নাই, বাংলাদেশেও ভয়ে আসে না। এরা শেখ হাসিনার আমলে পালিয়ে গিয়েছিল কিন্তু কাগজপত্র হয় নাই, তাই আসতে পারছে না। আর ওইখান থেকে ঘেউ ঘেউ করে আমরা যারা এখানে আছি তাদের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলে যে আমরাও যাতে ওদের মতো কুত্তার জীবন যাপন করে বাইরে পালিয়ে যাই। সে বলছে যে এই কালকে আমি রাতে একটা ভিডিও পোস্ট করেছি, আপনারা যারা আমার ফলোয়ার তারা খুব ভালো করে জানেন আমি বছরের পর বছর রাতে কি খাওয়া দাওয়া করি এটা নিয়ে পোস্ট করি, ভিডিও করি, এবং এই সময় এই গত কয়েকদিন ধরে আমি মুক্তিযুদ্ধের গান দিয়ে ভিডিও করছিলাম। তো সেরকম একটা ভিডিও কালকে নেহারির খাওয়া নিয়ে এটা দিলাম। সেখানে ইয়ের কথা আছে, হাদিকে আমার ইয়েতে আনা হয়েছিল যে হাদির যে গুলিবিদ্ধ হলো এটা নিয়ে নানা জল্পনা কল্পনা হচ্ছে। এই হাদির কিছু লোক মির্জা আব্বাস যখন ইয়েতে গেলেন হসপিটালে হাদিকে দেখতে গেলেন, তখন ওইখানে অভিযোগের আঙুল তুললো হাদির দিকে। আবার হাদির আরও কিছু লোক বলছে যে এটা জামাত করেছে, সাদেক কাইয়ুম নাকি এখানকার থেকে ইলেকশন করবে ঢাকা ৮ আসন থেকে, তার সঙ্গে যে একটা ছেলেকে দেখা যাচ্ছে সে এটা হত্যাকারী, হাদির সাথে এটা দীর্ঘদিন থেকে নাকি ক্যাম্পেইন করছিল। এরা কি বোকা, এরা নিজেদের সাথে ঘুরে যে লোককে নিয়ে ক্যাম্পেইন করছে সে কোন দলে তারা সেটা জানে না। পরে তারা এখন আবিষ্কার করেছে সে নাকি ছাত্রলীগ করে। আমার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছে, কারণ আমার হাস্যকর বলছি আমি। হাস্যকর এই জন্যই যে এই ছেলে ২৪-এর গণ অভ্যুত্থানের পর ১৭ লাখ টাকা নাকি কত লাখ টাকা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে র্যাবের হাতে, এবং তাকে থানা ইয়েতে জেলও খাটতে হয়েছে। তাকে বিএনপির উকিল না জামাতের উকিল মানে মুক্তি দিয়ে দিয়েছে, এখন সে এদের সাথেই ঘুরে। তো এই কি তাহলে গুপ্ত ছাত্রলীগ? আর গুপ্ত ছাত্রলীগ এখন কীভাবে আছে এখনও পর্যন্ত? তাহলে সে কি সাদেক কাইয়ুমের মতো কেউ? তা তো না, সাদেক কাইয়ুমরা তো গুপ্ত ছাত্রলীগ ছিল, এটা এখন স্বীকার করছে। তাহলে এই ছেলে গুপ্ত ছাত্রলীগ কিনা এখন, নাকি এখন গুপ্ত শিবির নাকি কীভাবে জানে? কারণ সে যদি ছাত্রলীগ হয়ে থাকে তো তাহলে এটা তো একটা কমন সেন্সের বিষয়।
ও এই সময় কিভাবে এই ধাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তারপরে লিফলেট বিলি করছে। আমি তো ছাত্রলীগ করা আমার বহু আত্মীয় স্বজন কাউকে দেখি না, ওরা সব পালিয়ে আছে। যাই হোক, ও ছাত্রলীগ করুক না করুক আমার কোনো মাথা ব্যথা নাই, হেডেক নাই। ও জাহান্নামে যা করে, দরকার হলে এই সরকার ধরে এনে প্রমাণ পাইলে গুলি করুক, সেটা সরকারের দায়িত্ব। কিন্তু কথা হচ্ছে, আমি কেন আমার দৈনন্দিন জীবনের যাপনের ডিজিটাল ডায়েরি নামে আমি যেগুলো প্রকাশ করি সেটা করতে পারবো না? হাদিকে গুলিবিদ্ধ করা হয়েছে সেই জন্য। এখানে হাদির সাথে কী সম্পর্ক এটার? আমি সেটা বুঝলাম না। আমি একই জিনিস দেখেছিলাম আরেকদিন, এই যে গণ অধিকার ফোরামের নূর যখন গুলিবিদ্ধ হলো, সেই দিনও একই ফতোয়া যে আপনি কীভাবে আজকে খাচ্ছেন দাচ্ছেন। আর বাবা, খাওয়া দাওয়া কি মানুষ বাদ দিয়ে দেবে? আনন্দ ফুর্তি কি মানুষের থেমে যাবে? এমন কি ঘটনা ঘটেছে যে তারা যদি একটা সেন্স কাজ করে, তারা যদি সত্যি সেদিন মারা যেতেন, সেরকম একটা দিনে যদি কিছু হতো, তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ ভাই, আপনি বোধহয় আনন্দ করছেন। না ভাই, আনন্দ করার কিছু নেই। আমাকে এই যে সকাল থেকে মানে একটার পর একটা মেসেজ যারা করছেন, তাদের একটাই কটূক্তি, গালাগালি। আমি বুঝতে পারছি যে হাদির অনুসারীরা হাদির মতোই কীভাবে গালাগালটা রপ্ত করে ফেলেছে। একজন মানুষকে না জেনে, না শুনে, না বুঝে কোনো একজন পলাতক টোকাই কি বলে দিল, সেজন্য আপনি গালাগালি শুরু করে দিচ্ছেন। আবার আমাকে মেসেজ পাঠাচ্ছে এরকম, তোকে 10 টুকরা করব, তোকে এই করব, তোকে সেই করবো। আর ভাই, করবি কর। তোরা যদি হাদির অনুসারী হয়ে থাকিস, তাহলে তো হাদির কথাগুলো তো মান। হাদি তো বলেছিল রাজপথে আমাকে কে মেরে গেল সেটাতে আমার কিছু আসে যায় না, আমি এরকম মৃত্যুই চাই। আমাকে আরও আমার পরে আমার ছেলে আসবে, আরও কেউ আসবে, আমার প্রজন্ম আরও তার প্রজন্মের পরে আসবে। আমি সেটা বলি না, কিন্তু আমি এটুকু বলি যে মৃত্যু ভয় আমার নাই, এবং মৃত্যুর মতো এবং তোদের হত্যা করার মতো এমন কোনো কাজ আমি করছি না। আমাকে তোরা নিজেরা কেন আওয়ামী লীগ বানাস? আওয়ামী লীগ বানাতে যাস কী কারণে? আওয়ামী লীগের আমলে আমি কথা বলতে পারি না, আওয়ামী লীগ আমার উপর দিয়ে নির্যাতন করেছে, আমার সাংবাদিকতার 12টা বাজিয়েছে। আর এই মুহূর্তে যখন আমি কথা বলি, তখন আবার আমার আওয়ামী লীগার। এখন আমাকে আওয়ামী লীগাররা খুশি হয়ে যদি আওয়ামী লীগার বানায়, সেখানেও আমার করার কিছু নাই। তোরা যারা আবার আমাকে আওয়ামী লীগার বানাস, তাতেও তো আমার করার কিছু না। আমি কী করবো? আমি তো আমার মতোই আছি। আমার তো কোনো রাজনীতি করতে হয় না। আমি কোনো টক শোতে যাই কেন? টক শোতে যারা ডাকবে তাদেরকে হেয় করবে, তাদেরকে এই করবে, সেই করবে। আরে ভাই, টক শো কি আমার পেশা? টক শোতে না গেলে আমার কী আসে যায়? আমি আরও একদিন বলেছি, ডাকলে যাবো, না গেলে না ডাকবো, এটা তো আমার পেশা না, এটা দিয়ে আমার খাইতে হয় না, এটা নিয়ে চলতে হয় না। আমি তো ফকিরের ঘরে জন্ম নিই নাই যে আমার খাওয়া পড়ার দায়িত্ব তোদের উপর আছে, আর তোদের জন্য তোদের কথায় আমার চলতে হবে তো, এবং খাওয়া পড়ার আমার ডিস্টার্ব হয়ে যাবে, তাই এগুলো নিয়ে আমার উদ্বিগ্ন হতে হবে। আমার তো কিছু না। আমাকে বলছে যে আপনি কি আপনার ভাইয়ের দিন বিরিয়ানি খাবেন, নিহারি খাবেন। আরে ভাই, নিহারি আমার ইচ্ছে হলে খাবো, এটা ভাইয়ের মৃত্যু আবার কি? এটা তো আমার মন মানসিকতার উপর। আমি সারাদিন কিছু করে খাইনি আজকে, কারণ আমার মন চাই নাই। আবার দুপুরে যখন ওনাকে কবর দিয়ে এসলাম আমরা বনানী গোরস্থানে, বাই দ্য ওয়ে, ওনার বনানী গোরস্থানে, যে সামরিক গোরস্থানে ওনার দাফনটা হয়েছিল। উনি একজন বীর মুক্তিযোদ্ধা হিসাবে ওখানে তাকে শ্রদ্ধা জানানো হয়েছিল ঢাকা জেলার পক্ষ থেকে বা এলাকার পক্ষ থেকে, প্রশাসনের লোক ছিল। সব দিক দিয়ে জানাজাটাও ভালো হয়েছিল। ওই যে CMS হসপিটালে আমরা জানাজার আয়োজন করেছিলাম। এখন আমি আমাদের পারিবারিক কাহিনী বলি, যে আমার আব্বা, আম্মা, আমার বড় আরও 2 ভাই মারা গেছেন। তারা যেদিন মারা গেছেন সেদিন কিন্তু আমরা এই মেজবানির আয়োজনই করেছিলাম। সেটাকে মেজবানি বলে, জিয়াফত বলে, যেভাবে হোক গরু কেটেই সেই অনুষ্ঠান করতে হয়েছে। কারণ যারা এসেছিল আমাদের বাড়িতে, তারা তো কিছু খাবে, তারা না খেয়ে তারা জানাজাতে আসছে, তারা আমাদের আত্মীয় স্বজন। তো আমাদের মতো এত বড় একটা পরিবারকে কি 2-4 জন বাদ পাঠালে হয়? যেটা একটা নিয়ম আছে কারো বাড়িতে কিছু পাঠানো, মৃত বাড়ি, সেটা কি সব বাড়িতে সম্ভব? তো আমরা আমাদের মা এবং আমার 2 ভাইয়ের যে মৃত্যু দিবস, সেই দিবসে জিয়াপদই খেয়েছি। আজকেও জিয়াপদ খেতাম যদি সেটা আমাদের বাড়িতে হতো, কারণ বাড়িতে হয় নাই। ভাইয়ের ইচ্ছা অনুযায়ী ঢাকাতেই তার জানাজা হয়েছে। এবং এই মুহূর্তে বাড়িতে আসলে এই সমস্ত আয়োজন করবে, আমার যে ভাইরা ছিল তারাও মৃত। এটা আমার পক্ষে তো গ্রামে যাওয়াই হয় না। সো আমরা ঢাকাতে এটা শেষ করেছি। এবং তোমরা যারা এটা নিয়ে ভীষণ উদ্বিগ্ন, আমি কী খেয়েছি? আমি দুপুরে সেই বিরিয়ানির মতোই জিনিস খেয়েছি। তো এতে কী হয়েছে? এটা কি? আমরা কি হিন্দু যে আমাদের করতে হবে, যে নিরামিষ খেতে হবে এতদিন, মানে ভণ্ডামি শোক করতে হবে, ভণ্ডামি শোক দেখাতে হবে? শোক তো নিজের মধ্যে না, শোক দুঃখ এগুলো তো নিজের মধ্যে, এগুলো ফেসবুকে প্রকাশ করতে হবে। ভণ্ডামি করার আর জায়গা পাও না। আরেক ভণ্ড লিখেছে আমার কি জানি হায়াত দিয়ে তাকে বাঁচিয়ে দাও। আরে বেটা, তোর হায়াত দিয়ে তোকে বাঁচিয়ে দাও, সেটা কি নিজ থেকে বলছিস? আমার তো মনে হয় না। তোর মতো ভণ্ড যে একদিন একজনের কথা বলে আরেকজন গালাগালি করে, সে আবার বলতেছে আমার হায়াত দিয়ে হাদিকে দিয়ে দেয়। যাই হোক, আমার হায়াত দিয়ে আমি হাদির জন্য চাই নাই। আমি হাদির সুস্থতা কামনা করে কালকে দুপুরেই তার ছবি দিয়ে পোস্ট করেছি। এবং এই যে অসুস্থ রাজনীতি, এই যে প্রতিপক্ষকে মেরে ফেলা, এবং এর বিরুদ্ধে বলেছি। আমি বলেছি এগুলো আমাদের সুস্থতা আনে দিচ্ছে না। 5 আগস্টের পর আমরা যেটা শুরু করেছি সেটা সুস্থ রাজনীতি না।
হাদির প্রতি যেটা হয়েছে সেটা অসুস্থ রাজনীতি। হাদিকে আমি চিনি না, তার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই, কথা হয় নাই, টক শোতেও যায় নাই। ইনফ্যাক্ট মানে আপনারা অনেকে আশ্চর্য হবেন, হাদিকে আমি চিনেছি, সে আমাকে শাহবাগী বলে ফেসবুকে আক্রমণ করলো যেদিন আওয়ামী লীগকে করা হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে শাহবাগে সেদিন। তা আমি হচ্ছে, হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করছে আপনি কি এখনো শাহবাগী? আমি হ্যাঁ আমি শাহবাগী, আমি তো গিয়েছি শাহবাগ। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে এই যে মূর্খরা যারা আমাদেরকে শাহবাগী বলে গালি দেয়, ওরাই শাহবাগের যারা মানে ছিল, উদ্যোক্তা ছিল, পিনাকি সহ আদার্স, ওদেরকেই পূজা করে। আর আমরা তো এখানে দেখতে গেছি তামাশা, আমাদেরকে বলছে শাহবাগী। তো বল শাহবাগী, শাহবাগী গেছি, শাহবাগী যদি হয়ে যায় ঠিক আছে। আমার আইডিওলজিতে তো এটা এমন না যে যদি আমাকে বলছিস সেজন্য আমি অস্বীকার করব না, আমি শাহবাগে যাই নাই। যাক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মন মানসিকতা, যে আমরা যে একটা এদের নিয়ে আরেকটা কথা বলতে হবে। এরা যে মৃত্যু সংবাদ আমি যখন দিচ্ছি সেখানে অনেকে হাহা রিয়েক্ট দিচ্ছে, আমাকে অনেকে দেখাচ্ছে, দেখেন আপনার এখানে এতজন লোক হাহা রিয়েক্ট দিচ্ছে, বোধহয় 70 জন না 170 জন এরকম। দিতেই পারে, এটা তাদের রুচি, তাদের শিক্ষা। এরাই তো বাংলাদেশকে শিখিয়েছে মৃত ব্যক্তির সংবাদ দেখার পর ওইখানে লেখা আলহামদুলিল্লাহ, যে থ্যাঙ্কস। ওরা কেউ আলহামদুলিল্লাহ লেখে নেই, শুধু এটুকুই জিজ্ঞেস করছে যে আপনি কি আপনার ভাইয়ের মৃত্যুদিনে আজকে কি খাবেন। সো আমি জানিয়ে দিলাম আমি কি খেয়েছি এবং আগামী দিনে কি খাবো সেটা আমার ফেসবুকে যারা ফলো করে তারা অবশ্যই আপনি দেখবেন। আমরা এই ভণ্ডামি করি না, আমি শোকার্ত। তার মানে এই নয় যে ভণ্ডামি করতে হবে, শোকগিরি করতে হবে, হাদি গুলিবিদ্ধ, সেজন্য আমাকে যদি না খেয়ে থাকতে হয়, না আপনি আজকে কিছু খাবেন না, তো তাহলে আইন করো একটা। হাদি গুলিবিদ্ধ হয়েছে, আপনি ভিডিও আপলোড করবেন না, ভিডিও দিতে পারবেন, আপনি খাইলেও বলতে পারবেন না। তো তোমরা নিজেরা এটা করে আবার দেখাও, তাহলে তো একটা ভালো হয়। আর কি বলবো, এই অসুস্থ রাজনীতি, অসুস্থ চিন্তা, এগুলো নিয়ে আর কথা বলতে ইচ্ছা হয় না। আর পলাতক যে 2 ইউটিউবার আছে তাদের তো মাথা এমনিতে খারাপ হয়ে গেছে। এই যারা এখানে যে গর্দভগুলো তাদেরকে অনুসরণ করে আমাকে গালাগালি করছো, তাদের তো এটা মাথায় রাখা উচিত। তোমাদের তো আরও বারবার বলছি, যেহেতু নির্বাচন আসছে, ওদের ভাত বন্ধ হয়ে যাচ্ছে, নির্বাচন আসলে একটা নির্বাচিত সরকার আসবে, সেই সরকার এই দেশের দায়িত্ব নেবে, তখন এই সমস্ত লাফাঙ্গা টোকায় রাস্তার কুত্তার মতো ট্রিট করবে তাদেরকে। এখন তো কিছু বলে না অনেকে, যে ফলোয়ার আছে কার বিরুদ্ধে কি বলে সেই জন্য। যাই হোক, আজ বিশেষ কিছু বলবো না, এমনিতেই মন দিল খারাপ আছে। আর আপনারা আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন। উনি খুবই ভালো লোক ছিলেন, একটা হঠাৎ করে মৃত্যুবরণ তার, এবং সে আল্লাহ তার একটা বড় খায়েশও পূর্ণ করেছে। সে সবসময় বলতো আমি যাতে কোনো অনুগ্রহে কারো হাতের উপরে বিছনায় পড়ে মৃত্যুবরণ না করি, আমার যাতে আল্লাহ এমন একটা মৃত্যু দেয় যাতে কাউকে কষ্ট না দিই। সত্যিকার অর্থে তাকে কাউকে কষ্ট দেয় নাই। সে দীর্ঘদিন অনেকবার, অসংখ্যবার হজ করেছে সৌদি আরবে থাকাকালীন, কারণ সে তো হাজি ছিল, এরপরেও গিয়েছে। তারপর আমার আব্বাও কয়েকবার হজ করেছে, আব্বাকেও নিয়ে গেছে, আমিও কয়েকবার হজ করেছি। আমাদের ফ্যামিলিতে আসলে হাজির সংখ্যাই এখন সবচেয়ে বেশি হয়ে গেছে। আমার মনে হয় পুরো মানে আমাদের গ্রামেও হবে না এত সংখ্যক কোনো ফ্যামিলিতে আছে এতগুলো হাজি। আমার দাদা, আমার নাতি, আমার নাতির বলেও হজ করছে, এরকম অবস্থা হয়েছে এখন। যাই হোক, তো ভাইয়ের এই মৃত্যুটা যাতে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক যেভাবে গিয়েছে। এবং এই ডিসেম্বরটা আমার জন্য সত্যিকার অর্থে একটা শোকের মাস হয়ে রইল। আমি এই ভাইকে হারালাম। এই আগামী 15 তারিখ আসতেছে আবার আমার মায়ের মৃত্যু দিবস। 15ই ডিসেম্বর উনি মারা গিয়েছেন। আবার 25 তারিখে আসতেছে আমার চাচার মৃত্যু দিবস। এই ডিসেম্বর মাসটা আমার জন্য সত্যি একটা আনলাকি মাস। এবং এই মাসে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু আমার এই স্বাধীনতার পর আমার ব্যক্তি জীবনে আমি যা দেখতেছি, এই ডিসেম্বর মাসটা আমার জন্য খুবই শুধু মানে দুঃসংবাদ নিয়ে আসে। আমি চাচা, আম্মা, তারপর এই যে বড় ভাইকে খুবই ভালোবাসতাম। আমি দেখছি আমার ভালোবাসার মানুষগুলোকে আল্লাহ খুব তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে এবং হঠাৎ নিয়ে নিচ্ছে, কোনো ছাড়া। চাচাও ঠিক এরকম এক রাতে মারা গেলেন, মানে এই হঠাৎ বুকে ব্যথা হয়েছে, হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন। যাক, আপনাদেরকে আবারও অনুরোধ করছি যে আমার বাবা মা, ভাই বোন যারা মৃত্যুবরণ করেছেন, চাচা, সবার জন্য একটা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আর ভুল ত্রুটি হলে আমাকেও মাফ করবেন। আমি তো মানুষ, আমি তো ভুল ত্রুটি করতে পারি। আপনাদের হয়তো আবেগে আঘাত দিয়েছি, কিন্তু আমি আসলে আপনাদেরকে কাউকে ইনসাল্ট করার মেন্টালিটি নিয়ে কোনো দিন আমি কাউকে কিছু বলি নাই। এবং এই যে একজন গুলিবিদ্ধ ব্যক্তি, একজন মৃত ব্যক্তি, এগুলোকে নিয়ে কেন আমরা করব? এগুলো নিয়ে কোনো অসভ্যতা, এগুলো যে সমস্ত অসভ্যরা এগুলো করে তারাই শুধু এগুলো অন্যদের নামে ছড়ায়। তারাই সেই সমস্ত লোক, আপনাদের কিছুক্ষণ আগে বললাম, যারা অন্যের মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলে। এরাই আলহামদুলিল্লাহ মানে সংস্কৃতির জনক। এরাই আবার অন্যের অনুভূতি নিয়ে, অন্যকে নিয়ে কথাবার্তা বলে। তখন সত্যি এটা একটা লজ্জাজনক বিষয়। বর্তমানে এভার কেয়ার হাসপাতালে 2 জন মানুষ সংকটাপন্ন অবস্থায় আছেন, খুবই সংকটাপন্ন অবস্থায়, এবং জাতি তাকিয়ে আছে।
একজন হচ্ছেন বেগম খালেদা জিয়া আর আরেকজন হচ্ছেন ওসমান হাদি। এই দুজনের ব্যাপারেই বাংলাদেশের মানুষ খুব চিন্তিত। ওনারা কি বাঁচবেন না মরে যাচ্ছেন, নাকি মরেই গেছেন, এরকম প্রশ্ন আসছে। কিন্তু খালেদা জিয়া এবং ওসমান হাদির ভেতরে পার্থক্য হচ্ছে সিদ্ধান্তের ব্যাপারে, যে খালেদা জিয়ার চিকিৎসার দায়িত্বে, সরাসরি চিকিৎসার দায়িত্বে যে বোর্ড গঠন করা হয়েছে, সেই বোর্ডের বিশ্ববিখ্যাত ডাক্তারদের কোনো কথা আমরা সরাসরি শুনতে পারিনি। তার স্বাস্থ্যের ডিটেলস আমাদের শোনার অধিকারই নাই। পলিটিক্যাল কমেন্ট হচ্ছে সব। ডাক্তার জাহিদ, যে কিনা বিএনপির লোক এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, সে তো আর বোর্ডের মেইন ডাক্তার নয় এবং সেই বোর্ডে আছে বলে আমি মনেও করি না। তার দিয়ে একটা কথা বা অন্যান্য রাজনীতিবিদদের কোনো যেসব কথা শুনছি, এগুলো আসলে সেই বোর্ডের দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিখ্যাত ডাক্তারদের কোনো কথা নয়। তাই খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে আমরা খুব একটা স্পষ্টত জানি না। এবং ওসমান হাদি গুলি খাওয়ার পর খালেদা জিয়ার অবস্থার ব্যাপারে কোনো রিপোর্ট আর হচ্ছেই না। অন টপ অফ ইট, তারা যখন 25 তারিখে আসবেন ডিসেম্বরের, ব্যাপারটাকে পুরো ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। আমরা কেউ আর খালেদা জিয়ার সম্পর্কে কিছুই শুনতে পাচ্ছি না, টোটালি বন্ধ হয়ে গেছে। এটা লক্ষ্য করেছেন? কিন্তু অপরদিকে ওসমান হাদির ব্যাপারে অন্তত আমরা ডিটেলস কিছু জানতে পারছি, ওনার ইনজুরি সম্বন্ধে জানতে পারছি, ওনার চিকিৎসা দায়িত্বপ্রাপ্ত কিছু নিউরোসার্জনদের কথা আমরা শুনতে পাচ্ছি এবং আমরা কিছু বিষয় বুঝেছি। ওনার ইনজুরি কোথায় লেগেছে, কোথায় বেরিয়ে গেছে, ডিটেলস আমরা একজন ডাক্তারের কাছ থেকে শুনলাম, নিউরোসার্জন, এবং উনি বললেন নাকি যে উনি ব্রেইন ডেড, মোটামুটি এরকম একটি কথা উনি বলেছেন। এবং আমরা মোটামুটি ওনার ডিটেলস ইনজুরির কথা জেনেছি। এখন প্রশ্ন আছে, ওসমান হাদিকে বিদেশে নেওয়ার জন্য, অর্থাৎ সিঙ্গাপুরে নেওয়ার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে যা শুনলাম, এবং সেখানে অ্যাক্সিডেন্ট এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হবে। এবং খালেদা জিয়ার অবস্থা কি ওনার চাইতে খারাপ কিনা, তাহলে ওনাকে নেওয়া যাচ্ছে না, কারণ ওসমান হাদির তো অবস্থা ভয়ঙ্কর খারাপ, সেখানে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা মেক সেন্স করছে না আমার কাছে। নাকি খালেদা জিয়া অলরেডি মরেই গেল, কে জানে, আল্লাহ জানেন। আমাদেরকে তো পুরো ধূম্রজালে রাখা হয়েছে। তবে ওসমান হাদির ব্যাপারে একটি মানবিক সিদ্ধান্ত নেওয়া দরকার বলে আমি মনে করি। আমরা যখন ল পড়েছিলাম, ল পড়ার সময় আমরা ইউথেনেশিয়া বিষয়টা পড়েছিলাম। ইউথেনেশিয়া, যারা ল পড়েছেন তারা জানেন যে ইউথেনেশিয়া একটা বিষয় আছে। সেটা হচ্ছে যখন মানুষ ইরিভার্সিবল যন্ত্রণাদায়ক অবস্থায় বেঁচে থাকে প্রচন্ড, বা তখন ডাক্তাররা সাপোর্টটা বন্ধ করে দেন বা বন্ধ করার ব্যাপারে ওপিনিয়ন দেন, মতামত দেন, এবং যারা কিনা পরিবার আছে ওনাদেরকে স্পষ্ট করে বলেন যে রোগীর এই অবস্থা, তো তাকে বাঁচিয়ে রাখার দরকার নাই, এরকম একটা ওপিনিয়ন ডাক্তাররা দেন। ওসমান হাদির যে এরকম ইনজুরি, এরকম সিমিলার অনেক কেস ওয়ার্ল্ডে আছে, সিমিলার, এবং সেখানে মানবিক বিষয় আলোচিত হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আমার ফেসবুক স্ট্যাটাসেও এই ডিটেলস আলোচনাগুলো আমি দিয়েছি, কারণ এই বিষয়ে আমি ইনজুরি নিয়ে একটু গবেষণা করলাম যে বিশ্বে কি অবস্থায় আছে, লিগ্যাল সিদ্ধান্ত, মরাল সিদ্ধান্তগুলো কি। এতটুকু বুঝেছি স্পষ্টত বাংলাদেশে ওসমান হাদি ডাক্তারদের কথাবার্তা, এছাড়া এর ব্যাপারে বিভিন্ন রিসার্চ করে, যে আমি ডাক্তার নই, কিন্তু এতটুকু স্পষ্ট বোঝা গেছে, এবং কোনো ডাক্তার অস্বীকার করবে না যারা ওসমান হাদির চিকিৎসা আছে। আপনারা যদি সাংবাদিক হয়ে থাকেন সরাসরি প্রশ্ন করবেন সে ডাক্তারদের, যে ওনারা বলছেন ওনারা বলতে চাচ্ছেন না, বুঝে নেন, এরকম কথাবার্তা বলেছেন। কিন্তু বুঝে নেন অর্থে কি? ওসমান হাদি যদি বেঁচে থাকেন, আপনারা শুনে রাখেন, এ হচ্ছে বিষয়, উনি যদি বেঁচে থাকেন, উনি কখনো ভেন্টিলেশন ছাড়া আর উনি শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। ওনার যে ইনজুরি, উনি ভেন্টিলেশন ছাড়া কখনো আর শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না, এক। দ্বিতীয়ত হচ্ছে যে উনি কখনো টিউব ছাড়া ওনাকে আর খাওয়ানো যাবে না, তার মানে টিউব দিয়ে ওনাকে খাওয়ানো হবে। তৃতীয়ত, ওনার অতীত, স্মৃতি, বর্তমান, ভবিষ্যৎ কোনো কিছু সম্পর্কে ওনার কোনো জ্ঞান থাকবে না, কোনো বুদ্ধি থাকবে না, উনি কিছু বুঝবেন না, একেবারেই না। জাস্ট বেঁচে থাকার মতো একটা ভেজিটেটিভ স্টেট বলে এটাকে, ভেজিটেটিভ স্টেটে উনি থাকবেন। অর্থাৎ ওনার কোনো রকম জ্ঞান বলতে যেটাকে বলে কিচ্ছু থাকবে না অবশিষ্ট। অর্থাৎ এটা টোটালি ভেজিটেটিভ স্টেট, বেঁচে থাকা। পৃথিবীতে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে 68 থেকে 70% পরিবারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে এনাকে ন্যাচারালি যেতে দিন, অর্থাৎ মরতে দিন, আমরা ভেন্টিলেশন উইথড্র করার পক্ষে।
পৃথিবীতে 68 থেকে 70% এইসব কেসে পরিবার সিদ্ধান্ত নেয় যে তাদেরকে ন্যাচারালি মরতে দেওয়া হোক, ভেন্টিলেটর বন্ধ করে দেওয়া হোক। এখন ওসমান হাদিকে আপনারা নিয়ে যাবেন সিঙ্গাপুর, চেষ্টা করতে পারেন। ওনারা ধরেন বেঁচে থাকাই তো প্রায় দুরূহ, প্রায় অসম্ভব। আর যদি বেঁচেও থাকেন তাকে আপনারা এই সিদ্ধান্তে পাবেন, অর্থাৎ উনি কখনোই আর ভেন্টিলেশন ছাড়া শ্বাস প্রশ্বাস নিতে পারবেন না। উনি বেঁচে, ওনার জীবন যদি থাকে, টিউব ছাড়া কোনোদিন উনি খেতে পারবেন না, উনি কখনো চলাচল করতে পারবেন না, এবং ওনার কোনো রকম জ্ঞান থাকবে না। অর্থাৎ উনি কিচ্ছু বুঝবেন না আশেপাশে কি হচ্ছে, নিজের সম্পর্কে, পারিপার্শ্বিক সম্পর্কে ওনার সামান্যতম কোনো বুদ্ধি শুদ্ধি থাকবে না। অর্থাৎ ওনার কোনো জ্ঞান থাকবে না, বোধ থাকবে না। সঠিক বাংলাটি হচ্ছে বোধ থাকবে না। তাই এইরকম সিদ্ধান্তে সাধারণত বিশ্ব, আমেরিকা, কানাডা, ইউকে সিমিলার অনেক কেস আছে, এবং সেখানে ডাক্তাররা সিদ্ধান্ত নিয়েছেন, পরিবারকে বলেছেন স্পষ্টত যে এরকমভাবে বেঁচে রাখা ওনাকে ভয়ঙ্কর কষ্ট দেওয়া। এবং উনি অন টপ অফ ইট একজন ইয়াং ম্যান, ওনার সামনে অনেক বছর জীবন যদি বেঁচেও যান উনি, এরকম ভেজিটেটিভ হয়ে বেঁচে থাকতে হবে। এটা কি মানবিক? এটা একটা বিশাল প্রশ্ন। বিভিন্ন গ্রেট ইসলামিক স্কলাররাও এই বিষয়ে আমি পড়াশোনা করেছি, এবং তাদের সিদ্ধান্ত হচ্ছে এরকম কেসে তাকে যেতে দেওয়া, অর্থাৎ লাইফ সাপোর্ট উঠিয়ে ফেলা। এখন আপনাদের মতামত আমি জানতে চাই।